হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প আমার বিন্দেশি তারা পাঠ 16। লেখিকা যারা নীরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। লিওর মুখে বাংলা ভাষাটা এত চমৎকার শোনাবে কখনো ভাবিনি। হাসতে হাসতে আমার পেটে প্রায় খিল ধরে গেল। পানি আসা ঝাপসা চোখে লিওর দিকে তাকালাম। এক দৃষ্টিতে হা করে সে আমার দিকে তাকিয়ে আছে, যেন এমন এলিয়েন সে জীবনেও দেখেনি। ও আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি এখনো হাসছিলাম পলকহীন চোখে। লিও কি দেখছিল বুঝতেছিলাম না, কারণ চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার তখনও হয়নি। ও এগিয়ে এসে বিস্মিত ধূসর চোখে আমার গাল স্পর্শ করতে গিয়ে এলো। একটা অচেনা দ্যুতি খেলা করছিল তার চোখে মুখে। এতটা কাছে তাকে পেয়ে আমার হাসি থেমে গিয়েছিল। ওর উষ্ণ কাতর স্পর্শ পেয়ে শিউরে উঠলাম। আশেপাশের বাতাসগুলো আমার কানে কানে এসে প্রচন্ড জোরে ধমক দিল। ধমক খেয়ে চমকে উঠলাম। তাকালাম লিওর দিকে। সে এখনো ঘোর লাগানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি করছি আমি? এক ঝটকায় লিওর হাত ছড়িয়ে দিলাম। ওর হাত ছড়িয়ে দিতেই ওর শরীরে হালকা কাঁপুনি আমি অনুভব করলাম, কিন্তু সরাসরি তাকালাম না ওর চোখের দিকে। হয়তো হারিয়ে যাব সেই ভয়ে দ্রুত নিচ থেকে বইগুলো নিয়ে দৌড়ে দিলাম। প্রতিদিন ভোরের এক্সারসাইজ এভাবে কাজে আসবে কখনো ভাবিনি। পথে বিন্দুমাত্র থামিনি। এক দৌড়ে হোস্টেলে পৌঁছলাম। রুমে প্রবেশ করে কোনোভাবে ব্যাগ প্যাক রেখেই গোসলখানায় ঢুকলাম। রুমে লারা ছিল, কিন্তু ফোনে ব্যস্ত থাকায় সে আমাকে খেয়াল করেনি। না হলে অবশ্যই আমার পিছু পিছু দৌড়াতো। গোসলখানায় ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিলাম। হাঁপাতে লাগলাম খুব জোরে সরে। বুকটা হাতুড়ি পেটা আওয়াজ করতে লাগলো। হাত পা কাঁপছিল একটু একটু। চিন্তা ভাবনার জ্বর বয়ে যাচ্ছে মাথার ভিতর। ধীরে ধীরে আমার হাতটা বুকের বাম পাশে চেপে ধরলাম, যাতে বুকের বাম পাশটা আওয়াজ করা বন্ধ করে দেয়। তারপর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। দেখলাম 4 থেকে 5 জন অর্ধনগ্ন ব্লন্ডি আমার সামনে দাঁড়িয়ে। কোথায় আছি সেটা বুঝতে আমি সরে দাঁড়ালাম। আর তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকাতে তাকাতে ওরা বেরিয়ে গেল গোসলখানা থেকে। রাতে পড়াতে কোনোভাবে মন বসাতে পারলাম না। এদিক সেদিক পৃষ্ঠা উল্টাতে লাগলাম। এমন সময় হেড অফিস থেকে আমার ডাক এলো। আমার বুঝতে বেশি কষ্ট হয়নি ওরা কেন ডেকেছে। মাস শেষ হয়ে এসেছে। হোস্টেল ফি আমি এখনো পেইড করতে পারিনি। এভাবে চললে আমাকে হোস্টেল থেকে বের হয়ে যেতে হবে। যা ভেবেছিলাম তাই। হেড অফিস থেকে এসে একরাশ চোখে মুখে অন্ধকার নিয়ে শুয়ে পড়লাম। আবারও মামার ফোনে কল করার চেষ্টা করলাম। নট রিচেবল আসতে থাকলো। কি হবে আমার? আটকে যাব না তো এই বিকট সৌন্দর্য ঘেরা কোলে? সকালে ভার্সিটিতে গেলাম। মুখ চোরা ভাবে বিস্তার সাথে ম্যাক ডারমেটেই দেখা হয়েছিল। সে অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু আমার কানে একটা কথাও যাচ্ছিল না। ক্যাম্পাসে অ্যাডালিন আর রাঘবকে একসাথে পেলাম। একে অপরের হাত ধরে আছে। আমাদের দেখতে ঈষৎ হেসে হাত ছেড়ে দিল। লালিমায় ছেয়ে আছে পুরো মুখ। যদি দুশ্চিন্তায় না হতাম তাহলে হয়তোবা এ বিষয়টি আমার নজরে এড়াতো না। ক্লাসের পিরিয়ডে অন্যমনস্কভাবে বসেছিলাম। আমার পাশে অ্যাডালিন ছিল, কিন্তু সে রাঘবের সাথে দৃষ্টি বিনিময় ব্যস্ত ছিল। আমার দিকে তাকানোর ফুরসত তার ছিল না। খালি প্যাডের উপর কলমটাকে চক্রাকারে ঘোরাতে ঘোরাতে একটা উষ্ণতা অনুভব হলো। কলম থামিয়ে পাশে তাকাতেই দেখলাম লিও আমার দিকে তাকিয়ে একটু করে হাসি দিল। আমি নিজের নজর ফিরিয়ে ফেললাম। কালকের ঘটনার কথা মনে পড়ে গেল। আমি জানি না লিও কি ভাবছে বা তার মনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা। আমি শুধু জানি ওর কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে আমি ফেঁসে যাব। পুরো ক্লাস টাইমে আমি কোনোভাবে লিওর দিকে তাকাইনি। লিও কয়েক
বাড়ি আমাকে ফিসফিসিয়ে ডেকেছে, কিন্তু টিচারদের কারণে তেমন কিছু করতে পারিনি। ক্লাস শেষ হতেই আস্তে করে সবার চোখকে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাকে একটু করে প্রফেসর হুডের সাথে দেখা করতে হবে, তড়িঘড়ি করছিলাম, না হলে এদের সাথে না চাইতেও ক্যান্টিনে যেতে হবে। নোটিশ বোর্ড নজর বুলিয়ে ক্যান্টিনের বিপরীত ঘুরে চলে আসছিলাম। ল্যাবের কাছাকাছি করিডোরের নিকট আসতে হঠাৎ করেই কে যেন আমার মুখটা চেপে ধরলো। আমি বুঝতে পারলাম না। চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করলাম। মুখ দিয়ে গো গো শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছিল না। তারপর আমাকে টেনে হিঁচড়ে ল্যাবের দিকে নিয়ে যেতে লাগলো। তারপর পা দিয়ে ল্যাবের দরজাটা ধাক্কা দিয়ে খুললো। এদিকে আমার বুকে প্রচণ্ড জোরে হাতুড়ি পেটার শব্দ হচ্ছিল। ভয়ে জান চলে যাওয়ার মতো অবস্থা। ডুকরে কান্না চলে আসছিল, কিন্তু লোহার মতো শক্ত বলিষ্ঠ হাতের পিসের শব্দ গুলো নিঃশব্দ হয়ে রইল। ল্যাবে ঢুকতেই লোকটি আমাকে ধাক্কা মারলো। ধাক্কা খেয়ে আমি সজোরে ফ্লোরে ছিটকে পড়লাম, তবে ভাগ্যিস ততটা জোরে লাগেনি। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। পিছনে ফিরে তাকাতে দেখলাম লোকটা খট করে ল্যাবের দরজা ভিতর থেকে আটকে দিল। তারপর আমার দিকে তাকালো। ব্লু ডেনিম জিন্সের সাথে ব্ল্যাক হুডের জ্যাকেট পরিহিত, সাথে রুমাল দিয়ে নাক পর্যন্ত মুখ বাঁধা, হুডি মাথার উপর তোলার কারণে চোখ দুটোকে ভালো করে দেখা যাচ্ছে না। তারপরেও কোনো কারণে চোখ দুটোকে ভালো করে দেখা যাচ্ছে না। তারপরেও কেন যেন পরিচিত একটা সুবাস ভেসে বেড়াচ্ছে। আমি এক পা পিছু হেঁটে গেলাম। কানাডিয়ান মাফিয়াদেরকে কুখ্যাতি বিশ্বজোড়া, এখনো মাফিয়া নয়তো কি চাইছে আমার কাছে? একটা ঢোক গেলাম। কে 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 তুমি? জবাব না দিয়ে লোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে আমার জান বেরিয়ে যাচ্ছে। পিছনে বেঞ্চে আমার পিঠে ঠেকে গেল। এরপর আমার এক হাত দূরত্বে সে লোকটি হুডি নামিয়ে দিল। নাক পর্যন্ত রুমাল বাঁধা থাকা সত্ত্বেও বড় বড় স্বচ্ছন্দ টলমলে ধূসর চোখ আর উস্কো খুস্কো চুল আমাকে কারো কথা মনে করিয়ে দিল। সন্দেহ কাটাতে আমি তার ডান হাতের দিকে তাকালাম। সেখানে হাতের কবজিতে সিলভারের ব্রেসলেট জল করে জ্বলছে। চোখে মুখে আমার বিস্ময় ফুটে উঠল। লিও মুখ থেকে রুমালটা সরিয়ে নিল। বিন্দু বিন্দু ঘাম জমে আছে পুরো মুখে। ঠোঁটে হালকা ভাবে কাঁপছে। খুব জোরে জোরে নিঃশ্বাসের শব্দ আছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে এসে আমাকে ডাকলো। মীরা, তুমি? আমার কথাকে কেটে দিয়ে বলল, আমাকে কেন ইগনোর করছো? লিও, আমি তো তোমাকে ইগনোর। আবারও কথা কেটে গেল। লিও একবার একে আসতেই পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নিজের অনুভূতি প্রকাশ করা কি স্থির মীরা? আমি হা করে তাকিয়ে রইলাম। কি জবাব দেব বুঝতেছিলাম না। ওর নিষ্পাপ টলমলে ধূসর দৃষ্টি আমাকে এফোর ওফোর করে দিচ্ছিল। বোকা বোকা কণ্ঠের কথা দিয়ে সে আমাকে তীক্ষ্ণভাবে আমার কলিজায় আঘাত করছিল। আমি যথাসম্ভব প্রতিশোধ করার চেষ্টা করেছিলাম। আঘাতটা লি আনসার মীরা। আমি শিউরে উঠলাম। খানিকটা ঢোক গেলে কিছু বলার চেষ্টা করলাম। মনে মনেই যেন লিওকে বললাম, লিও, ইউ কান্ট এক্সপ্রেস ইউর ইমোশন এনিহোয়ার এনিটাইম। মুখে বললাম, লিও দেখো, আমি থার্ড ওয়ার্ল্ডের একটি উন্নত কান্ট্রির মেয়ে। আমাদের দেশে এটা কখনো অ্যালাউ না। কোনটা অ্যালাউ না? উৎসুক কণ্ঠে লিও জিজ্ঞেস করলো। আমি আবারও ঢোক গেলাম। তুমি তখন আমাকে স্পর্শ করতে পারো না, তখন তোমার অনুভূতি প্রকাশ করতে পারো না। উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করলো, তাহলে কে পারবে তোমাকে স্পর্শ করতে? তোমার কাছে নিজস্ব অনুভূতিগুলো প্রকাশ করতে? এরকম হাবাগোবাটাই প্রশ্ন করে আমি নিজেই পথরে পড়ে গেলাম। ভাবতে লাগলাম, কি পারে? টেল মি মীরা, ও ক্যান? শুকনো জিহ্বাকে একটু করে জড়িয়ে বললাম, আমার হাজবেন্ড।
চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।